প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি সম্মান প্রথম বর্ষের মার্কেট মডেল অর্থাৎ বাজার মডেল গাণিতিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছরই আমাদের প্রশ্ন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আবারও বলছি, বাজার মডেল ক্লাস 1, মানে প্রথম ক্লাস আজকে বাজার মডেলের। যারা প্রথম বর্ষ এবার ভর্তি হয়েছ তাদেরকে আমি বলবো যে ইতিপূর্বে আমি গাণিতিক অর্থনীতির বেশ কয়েকটি ক্লাস দিয়েছি। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তর্কলনের ক্লাস। অন্তর্কলনের 8টি ক্লাস দেয়া আছে, সেটা তোমাদেরকে আমার চ্যানেলে যেতে হবে, আকমল হোসেন মালিহা। এই চ্যানেলে যাওয়ার পর তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে ডিফারেন্সিয়েশন অথবা অন্তর্কলনটা কোথায় লেখা আছে। সেখানে ধারাবাহিকভাবে 8টি ক্লাস দেয়া আছে। ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে ফলো করবে। আমরা যদি প্রথম বর্ষে অন্তর্কলনে যদি এক্সপার্ট হই, আর আরেকটা সমীকরণের সমাধান, এই দুটোতে যদি আমরা এক্সপার্ট হই, তাহলে ফার্স্ট ইয়ারের ম্যাথ একেবারেই আমাদের কাছে ইজি হয়ে যাবে। আবারও বলছি, আমরা যদি প্রথম বর্ষে অন্তর্কলন, যেটা ডিফারেন্সিয়েশন নামে পরিচিত, এবং আমরা সমীকরণের সমাধান, এই দুটোতে যদি এক্সপার্ট হতে পারি, তাহলে শুধু ফার্স্ট ইয়ার না, প্রত্যেকটা ইয়ারের অর্থনীতির বিষয়গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তা আমি এইটার ডিফারেন্সিয়েশনের 8টা ক্লাস দিয়েছি। এরপর আমি অপটিমাইজেশনেরও ক্লাস দিয়েছি। অপটিমাইজেশনের আরও কিছু ক্লাস বাড়াবো। তবে এখন আমি এগুলো গত বছর দিয়েছি, এখন আমি ধারাবাহিকভাবে ফার্স্ট ইয়ারের ম্যাথের ক্লাস দিয়ে যাব। প্রথমে মার্কেট মডেল আলোচনা করব, এটা শেষ হওয়ার পর আমি সম্পর্কিত অধ্যায়গুলোতে যাব। এখানে আমি বেশ কিছু জিনিস লিখে রেখেছি। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট যদি মনে থাকে, মার্কেট মডেলের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আবারও বলেছি, কয়টা পয়েন্ট লিখেছি? 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট যদি আমাদের মনে থাকে, তাহলে মার্কেট মডেলের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। তোমরা খাতায় এই 5টা পয়েন্ট লিখে রাখো, 1 2 3 4 5। 1 নম্বরে কি বলেছি? ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বললে চাহিদা ও যোগান সমীকরণ সমান করতে হবে। অর্থাৎ 1 নম্বর পয়েন্টে আমি লিখেছি, আমাকে যদি ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে বলে, তাহলে আমাকে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ সমান করতে হবে। অর্থাৎ সোজা কথা, ভারসাম্য দাম আর পরিমাণের কথা শুনলেই আমার ব্রেইনে চলে আসতে হবে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ আমাকে সমান করতে হবে। 2 নম্বর পয়েন্ট, প্রথমে দাম বা পরিমাণ বের করবে। অর্থাৎ চাহিদা এবং যোগান সমীকরণ সমান করার পর প্রথমে আমি দাম বের করব, অথবা পরিমাণ, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করে, আবার এক্স দ্বারাও প্রকাশ করে পরিমাণ বের করব। আমি এটা দামও বের হতে পারে, পরিমাণও বের হতে পারে। সাধারণত দাম বের হয়। চাহিদা এবং যোগান সমীকরণ সমান করলে সাধারণত প্রথমে দাম, মানে প্রাইস পি বের হয়। 3 নম্বরে কি বলেছি?
যদি দাম বের করা হয় তবে চাহিদা বা যোগান যে কোনো সমীকরণে দাম বসিয়ে পরিমাণ বের করতে হবে। অর্থাৎ 2 নম্বরে যে দামটা বের হবে সেটা হচ্ছে ভারসাম্য দাম। এই দামটা বের করতে পারি যদি, তাহলে এই দাম আমরা 10 টাকা পেয়েছি বা 5 টাকা পেয়েছি, এই মানটা আমরা কোথায় বসাবো? চাহিদা সমীকরণে বসাবো অথবা যোগান সমীকরণে বসাবো। এর মানে যে কোনো একটি সমীকরণে বসালে চলবে। আমি চাহিদা সমীকরণে বসাতে বাধ্য নই, আমি যোগান সমীকরণে বসাতে বাধ্য নই, আমি যে কোনো একটিতে বসাবো। আমি দাম বসালে এই ভারসাম্য পরিমাণ পেয়ে যাব। আর যদি আমার এই চাহিদার যোগান সমীকরণ সমান করার পর যদি প্রথমে পরিমাণ মানে কিউ বের হয়, তাহলে চাহিদা বা যোগান সমীকরণে কিউ এর মান বসিয়ে আমি ভারসাম্য দাম বের করব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কর, যেটাকে আমরা ট্যাক্স বলি। যোগান সমীকরণের দাম হতে বিয়োগ এবং ভর্তুকি যেটা সাবসিডি যোগ করে নতুন যোগান সমীকরণ তৈরি করতে হবে। এই 4 নম্বর পয়েন্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। যদি প্রশ্নে কর বলে অথবা ভর্তুকি যদি বলে, তাহলে কিন্তু আমি সাথে সাথে এই যে চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণ যে সমান করতে হবে 1 নম্বরে বলেছি, সেই কাজটা আপাতত স্টপ হয়ে যাবে। যদি প্রশ্নে করের কথা অথবা সাবসিডির কথা মানে ভর্তুকির কথা উল্লেখ থাকে, তাহলে আমি যে 1 নম্বরে বলেছি যে ভারসাম্য দাম আর পরিমাণ বের করতে হলে চাহিদা ও যোগান সমীকরণ সমান করতে হবে, এই কাজটা আপাতত স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যদি কর বলে, তাহলে যোগান সমীকরণের দাম হতে আমি কর বিয়োগ দেব, দিয়ে একটা নতুন যোগান সমীকরণ তৈরি করব। যদি ভর্তুকি বলে, তাহলে যোগান সমীকরণের দামের সাথে আমি ভর্তুকি যোগ করব, তারপর একটা নতুন যোগান সমীকরণ তৈরি করব। অর্থাৎ আবারও বলছি, যদি কর বলে, তাহলে যোগান সমীকরণের দাম হতে আমি কর বিয়োগ করব। যদি ভর্তুকি বলে, তাহলে যোগান সমীকরণের দামের সাথে আমি ভর্তুকি যোগ করব। কেন কর বিয়োগ করতে হয়, কেন ভর্তুকি যোগ করতে হয়? যখন আমি সমস্যার সমাধান দেব, অর্থাৎ একটি অঙ্ক করাবো, তখন কারণ ব্যাখ্যা করব কেন কর বিয়োগ করতে হয়, কেন ভর্তুকি যোগ করতে হয়। তাহলে আমি আবারও বলছি, যদি কর বা ভর্তুকির কথা বলে, তাহলে যোগান সমীকরণের দাম হতে কর বিয়োগ করতে হবে এবং ভর্তুকি যোগ করতে হবে, নতুন যোগান সমীকরণ তৈরি করতে হবে। এরপরে 5 নম্বর কি বলেছি? চাহিদা ও নতুন যোগান সমীকরণ সমান করে 1 হতে 3 নং নিয়মে, 1 হতে কয় নং? 3 নং, মানে 1 2 3 নিয়মে ভারসাম্য দাম ও পরিমাণ বের করবে। অর্থাৎ 5 নম্বরে বলেছি যে চাহিদা এবং নতুন যোগান সমীকরণ সমান করতে হবে। এই নতুন যোগান সমীকরণ কোনটা? আফটার ট্যাক্স আর আফটার সাবসিডি। অর্থাৎ করের পর অথবা ভর্তুকির পর যে যোগান সমীকরণ পাবো, সেটি হচ্ছে নতুন যোগান সমীকরণ। তাহলে আমি চাহিদা সমীকরণ আর নতুন যোগান সমীকরণ সমান করার সাথে সাথে আমি আগের মতো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর পদ্ধতি প্রয়োগ করে ভারসাম্য দাম ও পরিমাণ বের করব। এই দাম যেটা বের হবে সেটা কর পরবর্তী দাম অথবা ভর্তুকি পরবর্তী দাম। পরিমাণ যেটা বের হবে এটা কর পরবর্তী পরিমাণ অথবা ভর্তুকি পরবর্তী পরিমাণ। তাহলে আমি এখন একটা কথা বলছি খুবই সংক্ষেপে। যদি বলে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, সাথে সাথে চাহিদা এবং যোগান সমীকরণ সমান করব।
আর যদি বলে এত টাকা কর আরোপ করা হয়েছে অথবা সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয়েছে, ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, তাহলে কিন্তু সাথে সাথে চাহিদার যোগান সমীকরণ সমান করব না। আগে যোগান সমীকরণের পরিবর্তন আনব। যদি কর বলে যোগান সমীকরণের দাম হতে কর বিয়োগ করব, যদি ভর্তুকি বলে যোগান সমীকরণের দামের সাথে ভর্তুকি যোগ করব, নতুন যোগান সমীকরণ তৈরি করব। এবার চাহিদা সমীকরণ এবং নতুন যোগান সমীকরণ সমান করে আমি কর পরবর্তী ভারসাম্য দাম ও পরিমাণ অথবা ভর্তুকি পরবর্তী ভারসাম্য দাম ও পরিমাণ বের করব। অর্থাৎ কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, যদি কিউডি ইকুয়াল টু কিউএস লিখি, অর্থাৎ চাহিদা সমীকরণ সমান যোগান সমীকরণ লিখি, তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের হবে। এইটার সাথে করের কোনো সম্পর্ক নাই, ভর্তুকির কোনো সম্পর্ক নাই। আর যদি আমি কিউডি ইকুয়াল টু কিউএসটি, এখানে কিউএসটি হচ্ছে কর পরবর্তী যোগান সমীকরণ আর কিউডি হচ্ছে আবার প্রাথমিক চাহিদা সমীকরণ, যদি এইটা সমান করি তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ যেটা বের হবে সেটা করের সাথে সম্পর্কযুক্ত। কার সাথে? করের সাথে সম্পর্কযুক্ত আফটার ট্যাক্স। আর যদি আমি কিউডি ইকুয়াল টু কিউএসএস, অর্থাৎ চাহিদা সমীকরণ এবং ভর্তুকি পরবর্তী যোগান সমীকরণ সমান করি, তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের হবে সেটা আফটার সাবসিডি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 12টা মিনিট যা আলোচনা করেছি, এটা হচ্ছে মার্কেট মডেলের মূল বিষয়। কেউ হয়তো বলবে এখানে কোনো অঙ্কই করাই নাই, কিন্তু এই 12 মিনিটের আলোচনায় আবার মার্কেট মডেলের কোর্স শেষ। অর্থাৎ এই 12 মিনিট যে আলোচনা করেছি, এই 5টা পয়েন্ট যেগুলো কি করেছি লিখিয়ে দিয়েছি, এটা যদি কেউ বুঝে তাহলে আর কারো হেল্প লাগবে না, সে নিজে মার্কেট মডেল কি করতে পারবে, শেষ করতে পারবে। যদিও আমি বেশ কয়েকটা ক্লাস আমাকে দেওয়া লাগবে মার্কেট মডেলের। এখন আমি আমার আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছি। প্রথমে চাহিদা সমীকরণ বুঝাবো, এরপরে আমি যোগান সমীকরণটাকে বুঝাবো। এই পয়েন্টগুলো সবগুলো তোমরা লিখে রাখবে, অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের জন্য, এবং এটা ভালো করে মনে রাখতে হবে। এই 5টা পয়েন্টের উপর আবার মার্কেট মডেল দাঁড়িয়ে আছে। এখন আমি একটা চাহিদা সমীকরণ লিখব। কি লিখব? চাহিদা সমীকরণ লিখব। এই চাহিদা সমীকরণ হচ্ছে কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, যে কোনো বইতে আমরা এটা পাবো। এটা হচ্ছে চাহিদা সমীকরণ। এই চাহিদা সমীকরণে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। কিউডি কি? চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। এটাকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা যায়, কিউ ডি দ্বারাও প্রকাশ করা যায়, শুধু ডি দ্বারা প্রকাশ করা যায়, এক্স প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। এর পরিচয়টা কি? এ হচ্ছে দাম শূন্য অবস্থায়। কি অবস্থায়? দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ। এ কি? এ হচ্ছে দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ। অর্থাৎ একটা পণ্যের যদি কোনো দাম না থাকে, দামটা যদি 0 করে দেওয়া হয়, তাহলে ওই পণ্যের যে চাহিদা হবে সেই চাহিদাটা আমরা এ প্রতীক দ্বারা প্রকাশ করেছি। এ প্রতীক দ্বারা প্রকাশ করেছি। এই জন্য এ হচ্ছে দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ। মনে করি এই কলমের দাম 0 রাখা হলো।
কোনো দাম রাখা হলো না। এক্ষেত্রে এই কলমের চাহিদা হচ্ছে প্রতি মাসে 10,000। কত? 10,000, 10,000। অতএব দাম শূন্য অবস্থায় এই কলমের চাহিদা হচ্ছে 10,000। এখানে এর মান কত হবে? 10,000। এই যে একটা স্কেল দেখছি, মনে করি এই স্কেলের দাম শূন্য অবস্থায় মানুষ 5,000 স্কেল ক্রয় করে এক মাসে। অর্থাৎ দাম শূন্য অবস্থায় এই স্কেলের চাহিদা হচ্ছে 5,000। এখানে এ প্রতীকের মান কত হবে? 5,000। অর্থাৎ এটা হচ্ছে দাম শূন্য অবস্থায় চাহিদা। যদি আমরা একটু বুঝতে চাই, আমরা দামটা 0 বসিয়ে দিই। কোনটা? এই দামটা 0 বসিয়ে দিই, তাহলে চাহিদাটা কত হবে? QD = A - B × 0। A - B × 0, কারণ দাম কত বসিয়েছি? 0। সুতরাং QD = A। B × 0 কত? 0 থাকে কত? A। তাহলে চাহিদার পরিমাণটা A কখন হয়? যখন দামটা শূন্য হয়। যখন দামটা শূন্য হয় তখন চাহিদার পরিমাণটা কি হয়? A হয়। দাম 0 বসিয়ে দিয়েছি, দাম 0, এই যে 0 বসালাম, B × 0, QD = A। তাহলে এই A প্রত্যেকটা দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ নির্দেশ করে। এর মান যদি 5 লক্ষ হয়, আমি বুঝবো ওই দ্রব্যের দাম শূন্য অবস্থায় চাহিদা 5 লক্ষ একক। এর মান যদি 10 লক্ষ হয়, আমি বুঝবো ওই দ্রব্যের দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ 10 লক্ষ একক। অর্থাৎ এ হচ্ছে একটি প্রতীক যা দাম শূন্য অবস্থায় চাহিদা নির্দেশ করে। বি দ্বারা কি প্রকাশ করে? প্রতি 1 টাকায় চাহিদার পরিবর্তন। প্রতি 1 টাকায় চাহিদার পরিবর্তন। প্রতি 1 টাকায় চাহিদার পরিবর্তন। যদি বির মান যদি 5 হয়, তাহলে আমি বলবো যে প্রতি 1 টাকায় চাহিদার পরিবর্তন 5 একক। 5 একক। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে। আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে আমরা পড়েছি। এক্ষেত্রে মাইক্রো ইকোনমিক্সের উপরও আমার ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে দেখে নিবে। এতে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়তে আমাদের সুবিধা হবে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর আমার ক্লাস আছে, তোমরা আমার চ্যানেলে পাবে। প্লেলিস্টে গেলে খুঁজলে তোমরা পাবে। আমরা জানি চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ বির মান 5, এর অর্থ হচ্ছে দাম 1 টাকা বাড়লে চাহিদা 5 একক কমবে। মনে করি এই কলমের ক্ষেত্রে বির মান 5, অর্থাৎ এই কলমের দাম 1 টাকা বাড়লে চাহিদা 5 একক কমবে। যদি বির মান 3, মনে করি এই ডাস্টারের ক্ষেত্রে বির মান 3, এর মানে এই ডাস্টারের ক্ষেত্রে দাম 1 টাকা বাড়লে চাহিদা 3 একক কমবে। যেহেতু দাম বাড়লে চাহিদা কমে, এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। যেহেতু দাম বাড়লে চাহিদা কমে, এই জন্য একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। আর এই পিটা কি? এই পিটা হচ্ছে দাম, পণ্যের নিজস্ব দাম। এটা যদি চিনির চাহিদা হয়, এটা চিনির দাম। এটা যদি গুড়ের চাহিদা হয়, এটা গুড়ের দাম।
এটা যদি আমার এই কলমের চাহিদা হয় তাহলে এটা কলমের দাম, অর্থাৎ পণ্যের নিজস্ব দাম। তাহলে আমরা একটা চাহিদা সমীকরণের তার বিভিন্ন উপাদান নিয়ে আমি কি করলাম, আমি আলোচনা করলাম। এখন একটু বুঝাই, বুঝলে ভালো হবে। সেটা হচ্ছে আমি দেখলাম এই এখন শীত পড়ছে, একটা মাঠে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এখানে দর্শকরা দাঁড়িয়ে কি হচ্ছে, খেলা দেখছে। কারা? দর্শকরা দাঁড়িয়ে কি করছে, এরা এই ব্যাডমিন্টন খেলা দেখছে, মাঠে চারিদিকে দাঁড়িয়ে খেলা দেখছে। এই খেলা দেখার জন্য কোনো টিকিট নাই, খেলা দেখার জন্য কোনো টিকিট নাই, কোনো টিকিট নাই। তাহলে আমি গণে দেখলাম, মনে করি 500 জন লোকে খেলা দেখতেছে। আমি গণে কি দেখলাম, 500 জন লোক কি হচ্ছে, খেলা দেখতেছে, এদের সংখ্যা 500। তা আমি বুঝে ফেললাম এই ইকুয়াল টু কত, 500। আর দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ 500, মানে দাম শূন্য অবস্থায় ওই ব্যাডমিন্টন খেলা দেখার চাহিদা হচ্ছে কত, 500 একক। ক্লিয়ার? তাহলে আমার চাহিদাটা কত? চাহিদাটা হচ্ছে শুধুমাত্র কার সমান, দাম শূন্য অবস্থায় চাহিদা এর সমান কত হবে, 500। এখন আমরা কি করলাম, 10 টাকা টিকিটের ব্যবস্থা করলাম। অর্থাৎ খেলা দেখতে হলে 10 টাকা টিকিট কাটতে হবে। এখন আমি দেখলাম গণে এখানে আমার চাহিদা হচ্ছে কত, 450 জন। অর্থাৎ 450 জন লোক খেলা দেখছে। একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার। আমি যখন কোনো টাকা রাখি নাই, মাঠের চারিদিকে 500 লোক ছিল, অর্থাৎ চাহিদার পরিমাণ ছিল দাম শূন্য অবস্থায় চাহিদা কত, 500, যখন টাকা রাখি নাই, ফ্রি টিকিট। আর যখন আমি পরের দিন 10 টাকা টিকিট ধার্য করলাম, দেখলাম 50 জন চলে গেছে, 450 জন খেলা কি করছে, দেখছে। তাহলে চাহিদার পরিমাণ কত, 450। এই 450 মানে কি, 500 বিয়োগ 50, 500 বিয়োগ 50। কেন? এই 500 ছিল আমার প্রাথমিক চাহিদা, দাম শূন্য অবস্থায় চাহিদা। টিকিট 10 টাকা ধার্য করায় 50 জন চলে গেছে, এই জন্য -50 দিলাম, বিয়োগ করে চাহিদা কত পেয়েছি, 450। এখন 10 টাকা টিকিট ধার্য করাতে চাহিদা কমেছে কত, 50 একক। একটু ঐকিক নিয়ম করি, 10 টাকা টিকিট ধার্য করাতে চাহিদা কমেছে কত, 50 একক। তাহলে 1 টাকা টিকিট ধার্য করাতে চাহিদা কমেছে কত, 50/10 সমান কত, 5 একক। ক্লিয়ার? 10 টাকার টিকিট ধার্য করাতে চাহিদা কমেছে 50 একক। 1 টাকা, প্রতি 1 টাকা চাহিদা কমে কত, 50/10 সমান 5। এখন আমি এই সমীকরণটাকে একটু এভাবে লিখছি, 500 = 5 × 10। 50 যে কথা, 5 × 10 একই কথা, কারণ এটা হচ্ছে প্রতি 1 টাকায় চাহিদা কমার পরিমাণ হচ্ছে 5। তো এখানে যে 5 লিখি, যেহেতু এখানে 50 × কত, 10। এই 10টা কি, এই 10টা হচ্ছে আমার টিকিটের দাম, প্রাইস। তাহলে এখন দেখি চাহিদার সমীকরণটা, QD = 500 মানে কি, এ। 500 হচ্ছে কি, এ, দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ। আর প্রতি 1 টাকায় চাহিদা কমে কত, 5 একক।
প্রতি 1 টাকায় চাহিদার পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করেছি? বি দ্বারা। সো বির মানটা কত? 5। অর্থাৎ 5 এর জায়গায় কত লিখতে পারি? বি। আর 10 কি দাম? পি। অর্থাৎ চাহিদার সমীকরণ হয়ে গেল কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। এটা হচ্ছে তার সাধারণ কি একটা ফরম্যাট। যে কোনো দ্রব্যের চাহিদার সমীকরণকে আমরা কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমি একটু যোগান সমীকরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? যোগান সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। যোগান সমীকরণটা হচ্ছে অনেকটা চাহিদার সমীকরণের মতো। এটা হচ্ছে QS equal to minus C plus DP. QS equal to minus C plus DP. এখানে QS হচ্ছে যোগানের পরিমাণ। QSটা কি? যোগানের পরিমাণ। C হচ্ছে দাম শূন্য অবস্থায় কি যোগান। ডি হচ্ছে প্রতি 1 টাকায় যোগানের পরিবর্তন। আর পি হচ্ছে কি? দ্রব্যের দাম। পি হচ্ছে দ্রব্যের দাম। এই আমরা যোগান সমীকরণের পরিচয় পেলাম। যদি আমাকে বলে একটি যোগান অপেক্ষকের বিভিন্ন উপাদানের ব্যাখ্যা দাও, এই যে ব্যাখ্যা হয়ে গেল। ঠিক একইভাবে চাহিদা তো আমি ব্যাখ্যা দিয়েছি আগে। এখন একটা জিনিস বুঝতে হবে, ডিটা কি? প্রতি 1 টাকায় যোগানের পরিবর্তন। আমরা জানি যোগান বিধি অনুযায়ী, যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, একটা কথা মনে রাখতে হবে, আমার ম্যাথ পড়াতে গেলে যেভাবে মাইক্রো দরকার, মাইক্রো পড়াতে গেলে ম্যাথ দরকার, ম্যাক্রো পড়াতে গেলেও ম্যাথ দরকার, ম্যাথ পড়াতে গেলেও ম্যাক্রো দরকার। অতএব আমাদেরকে সবগুলো বিষয় কিন্তু রুটিন করে পড়তে হবে। এখানে ডি হচ্ছে প্রতি 1 টাকায় যোগানের পরিবর্তন। আমরা জানি যোগান বিধি হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে। দাম বাড়লে কে বাড়ে? যোগান বাড়ে। তাহলে দাম যদি 1 টাকা বাড়ে, যোগানের পরিবর্তন, পরিবর্তন বলতে বাড়াও বোঝায় কমাও বোঝায়। পরিবর্তন বলতে বাড়া যেভাবে বোঝায় কমাও সেভাবে বোঝায়। যেহেতু যোগান বিধি, ল অফ সাপ্লাই, দাম বাড়লে যোগান বাড়ে। অতএব দাম যদি 1 টাকা করে বাড়ে তাহলে যোগানও বাড়বে। কেন? আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ে। অতএব দাম 1 টাকা বাড়লে যোগান বাড়বে, এই জন্য এখানে প্লাস চিহ্ন। আগে কিন্তু দাম 1 টাকা বাড়লে চাহিদা কমতো, চাহিদা বিধি অনুযায়ী, এর জন্য চাহিদার সমীকরণে মাইনাস চিহ্ন ছিল। আর এখানে দাম 1 টাকা বাড়লে যোগান বাড়বে, এই জন্য এখানে কি দিয়েছি? প্লাস চিহ্ন। আর এই ডির মানটা যদি 3 হয়, আমি কি বুঝবো? দাম 1 টাকা বাড়লে যোগান 3 একক বাড়বে। ডির মানটা যদি 5 হয়, দাম 1 টাকা বাড়লে যোগান 5 একক বাড়বে। ঠিক আছে? আর যদি এখন আমরা এই সিটা কি? সিটা বলেছি দাম শূন্য অবস্থায় যোগান। আমি পির মানটা 0 বসাই, কার মান? পি এর মান। তাহলে যোগানটা কত? QS ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি ইন্টু 0। কারণ পি তো 0, দাম শূন্য বসিয়েছি, তাহলে যোগানের পরিমাণটা হবে কত? মাইনাস সি। তাহলে দাম শূন্য অবস্থায় যোগান হচ্ছে ঋণাত্মক, কারণ সি প্রতীকের মানটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে কি
মাইনাস, অর্থাৎ দাম শূন্য অবস্থায় যোগান কি ঋণাত্মক। একটা প্রতীক প্লাস মানও গ্রহণ করতে পারে, মাইনাস মানও গ্রহণ করতে পারে। সি যদি আমি 5 লিখি, এটা +5, -5 লিখলে সির মানটা -5। তবে আমাদের এখানে সি শুধুমাত্র ধনাত্মক মান গ্রহণ করে, ঋণাত্মক মান নয়, এই মান নয়। অর্থাৎ যেহেতু এখানে ধনাত্মক মান থাকবে, আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ প্লাসে মাইনাসে কি রেজাল্টে মাইনাস আসবে। এর মানে হচ্ছে দাম শূন্য অবস্থায় যোগান -c, আর এখানে -c হচ্ছে একটা ঋণাত্মক মান। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে, দাম শূন্য অবস্থায় যোগান ঋণাত্মক হয় কিভাবে? দাম শূন্য অবস্থায় যোগান ঋণাত্মক হয় কিভাবে? আমরা কিন্তু এখানে p = 0 বসিয়ে যোগান সমীকরণ অনুযায়ী p = 0 বসিয়ে -c + d * 0 যোগান কি পেয়েছি? -c, মানে ঋণাত্মক পেয়েছি। কারণ সির মানটা যদি প্লাস মান বসাই, যেমন সির মানটা কত, আমরা 5 বসালাম, এটা +5 না, তো মাইনাসে প্লাসে কি -5, তো -5 মানে কি <0 ঋণাত্মক। অর্থাৎ দাম শূন্য অবস্থায় যোগান ঋণাত্মক -5। প্রশ্ন সৃষ্টি হয় পরিমাণ কি কখনো ঋণাত্মক হতে পারে কিনা। এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে কিনা। কারণ আমরা তো দাম শূন্য অবস্থায় যোগান কি দেখলাম ঋণাত্মক। আমি এখানে দাম দিচ্ছি, এখানে কোয়ান্টিটি অফ সাপ্লাই। মনে করি যে এই 10 টাকা দাম যদি রাখি, তাহলে প্রোডাকশন কস্ট উঠে, কি উঠে? প্রোডাকশন কস্ট উঠে। এক্ষেত্রে যোগান হচ্ছে 50 একক। কিন্তু 5 টাকা দাম রাখলে প্রোডাকশন কস্ট কি উঠবে? উঠবে না। তাহলে সাপ্লাই কত হবে? 0। ঠিক আছে, 10 টাকা দাম রাখলে প্রোডাকশন কস্ট উঠে ফার্মের। মনে করি সে পণ্যের সাপ্লাই দিয়ে কত একক? 50 একক। অর্থাৎ প্রোডাকশন কস্ট কোন রকমে উঠে কোন দামে? 10 টাকা দামে, সাপ্লাই দিয়ে 50 একক। যদি বাজারে দাম 5 টাকা থাকে, তার প্রোডাকশন কস্ট উঠবে না, সে লসে থাকবে। এক্ষেত্রে যোগান কত? 0। তাহলে শূন্য দামে যোগানটা কত? শূন্য দাম না, মনে করি আরেকটু যাই, 2 টাকা দামে যোগান কমে কত হবে? -10 বা -15, -20, ইচ্ছে মতো লেখা, অসুবিধা নাই। কেন মাইনাস লিখেছি? আমরা জানি যোগান বিধি অনুযায়ী দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, যোগান বিধি অনুযায়ী। 10 টাকা দামের যোগান 50, 5 টাকা দামের যোগান 0, দামও কমছে, যোগানও কি কমছে। 5 টাকা দামের যোগান 0, তার দাম আরো কমলো 2 টাকা, 0 থেকে কমলে কত? -10। এখন দাম কমে 0 হলো, যোগান আরো কমে কত হবে? -20। প্রশ্ন হলো পরিমাণ কি কখনো ঋণাত্মক হতে পারে? উত্তর হচ্ছে পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না। পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি কেন যোগান ঋণাত্মক লিখলাম? অনেকে যুক্তি দেবেন, এই যে দাম শূন্য অবস্থায় যোগান ঋণাত্মক, এই জন্য ঋণাত্মক লিখেছি। কেন লিখলাম? উত্তর হচ্ছে তাত্ত্বিকভাবে লিখেছি, থিওরিটিক্যাল লিখেছি। কারণ থিওরিটা কি? যে দাম কমলে যোগান কমে, যোগান বিধি কি? দাম কমলে যোগান কমে। এই যে গাণিতিক নিয়ম, এই যে বিধি, এই বিধির কারণে 5 টাকা হতে 2 টাকা যোগান কমে কত? -10। 2 টাকা হতে 0, দাম আরো কমে গেছে, যোগান কমে কত? -20। কিন্তু প্র্যাকটিক্যালি যোগান কত? 0। প্র্যাকটিক্যালি যোগান 0। অর্থাৎ থিওরিটিক্যালি -10, -20, প্র্যাকটিক্যালি কত? 0। একটা উদাহরণ দিই। একটি গাছে 100টা পাখি আছে। কয়টা পাখি? 100টা পাখি আছে। আমরা গুলি করে একটা পাখি মারলাম,
গাছে কয়টি পাখি আছে? তাহলে 100 থেকে 1 বিয়োগ দিলে কত? 99। কিসের নিয়মে? অঙ্কের নিয়মে, তাত্ত্বিকভাবে অঙ্কের নিয়মে গাছে পাখি আছে কত? 99। কিন্তু বাস্তবে পাখি কয়টা আছে? 0টা। কারণ যখনই গুলি করে একটা পাখি মারবো, গাছ থেকে সমস্ত পাখি কি বাকি পাখি চলে যাবে, অত গাছে পাখির সংখ্যা কত হবে? 0। কিন্তু আমাদের অঙ্কের নিয়মে একটা পাখি মেরে ফেলেছি, গাছে পাখি আছে কয়টা? 99টা। ঠিক একইভাবে আমাদের অঙ্কের নিয়মে দাম কমলে যোগান কমে, অতএব 5 টাকা দামে যোগান 0, 2 টাকা দামে দাম কমে গেছে, 0 থেকে যোগান কমলে -10। অঙ্কের নিয়মে এই যে দাম কমলে যোগান কমে, বাস্তবে 0। বাস্তবে যোগান কি? 0। আবার 2 থেকে 0 দাম আরো কমছে, 0 থেকে গেছে, যোগান কমে মাইনাস কত হয়েছে? 20। কোন নিয়মে? দাম কমলে যোগান কমে। তো -10 এর নিচে কত কমে? কত হবে? -15 লিখতে পারি, -18 লিখতে পারি, -20 লিখেছি। বাস্তবে কত? 0। এর অর্থ হচ্ছে যোগান দাম শূন্য অবস্থায় ঋণাত্মক, এটা অঙ্কের নিয়মে বা তাত্ত্বিকভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি যোগান ঋণাত্মক হতে পারে না, এটা 0 পর্যন্ত যেতে পারে। আমি এতক্ষণ যে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ বুঝিয়েছি, এখন আমি অঙ্কতে চলে যাব। আমি একটা সমস্যা লিখব এবং অনেকগুলো প্রশ্ন এখান থেকে আমরা সৃষ্টি করব। প্রথম আমি লিখছি চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ Q = 100 - 2p। ঠিক আছে? এরপর আমি লিখেছি যোগান সমীকরণ Q = -50 + thrice p। -50 প্লাস কত? thrice p। তাহলে এখানে চাহিদা সমীকরণ Q = 100 - 2p, আর যোগান সমীকরণ Q = -50 প্লাস কত? thrice p। -50 প্লাস কত দেখা যাচ্ছে? thrice p। -50 প্লাস কত? thrice p। সেটা কি? যোগান সমীকরণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। আমার 1 নম্বর প্রশ্ন কি? ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। এরপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আমি এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আমি কি করব? সৃষ্টি করব। প্রত্যেকটা প্রশ্নের আনসার দেব। আর আমার একটি প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারি, তাহলে আমি মার্কেট মডেলের যে কোনো প্রবলেম আমি কি করতে পারবো? সলভ করতে পারবো। আমাকে কি বলেছে প্রশ্নে? চাহিদা সমীকরণ দেয়া আছে, যোগান সমীকরণ দেয়া আছে। এখানে কিন্তু এর জায়গায় 100, বির জায়গায় 2, সির জায়গায় 50, ডির জায়গায় 3। একটা প্র্যাকটিক্যাল চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ দেয়া আছে। প্রশ্ন বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। আজকের এই লেকচারের শুরুতেই বোর্ডে 1 2 3 4 5 কয়টা পয়েন্ট লেখা ছিল? 5টা পয়েন্ট লেখা ছিল। এই 5টা পয়েন্টের 1 নম্বরে বলা হয়েছে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বললে
চাহিদা ও যোগান সমীকরণ সমান করতে হবে। কি বলা হয়েছে? ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হলে চাহিদা ও যোগান সমীকরণ সমান করতে হবে। আমাকে ভারসাম্য ও দাম ও পরিমাণ বের করতে বলেছে। আমার কাজ হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ কি করতে হবে? সমান করতে হবে। এখানে কোনো করের কথা বলে নাই, কোনো ভর্তুকির কথা বলে নাই। যদি কর এবং ভর্তুকির কথা বলতো তাহলে যোগান সমীকরণে আমি কাজ করতাম, যোগান সমীকরণে আমি কাজ করতাম, সেটা কিন্তু আমাকে বলে নাই। তাহলে আমার কাজ হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ সমান করা। আনসার শুরু করছি, তোমরা দয়া করে একটু লেখো। দেয়া আছে চাহিদা সমীকরণ Q = 100 - 2SP। এরপর নিচের লাইনে লিখবে যোগান সমীকরণ QS = -50 + 3SP। আমরা যত সুন্দর করে উপস্থাপন করতে পারবো আমরা তত বেশি আমরা কি পাবো? আমরা নম্বর পাবো। তাহলে প্রথমে কি লিখবে? দেয়া আছে চাহিদা সমীকরণ Q = 100 - 2SP। নিচের লাইনে যোগান সমীকরণ QS = -50 + 3SP। এরপর আমি লিখব ভারসাম্যের শর্তানুযায়ী, ভারসাম্যের শর্তানুযায়ী QD = কত? QS, অর্থাৎ চাহিদা এবং যোগান সমীকরণ সমান করতে হবে। আর এই কথাটা আজকে লেকচারের প্রথমেই বলেছি এবং এটা লিখে দেওয়া হয়েছে। এখন আমার চাহিদার সমীকরণের মান কত? 100 - 2SP। যোগান সমীকরণে কত? QS -50 + 3SP। QS এর জায়গায় কত লিখব? -50 + 3SP। এই যে QD এর জায়গায় 100 - 2SP লিখেছি, QS -50 + 3SP এই QS এর জায়গায় লিখেছি। এখন আমরা দেখি 2 নম্বর নিয়ম কি বলেছিলাম। তোমাদের খাতায় যদি লেখা হয়ে থাকে তাহলে খাতার দিকে লক্ষ্য করো। 2 নম্বর বলেছিলাম যে এই চাহিদা এবং যোগান সমীকরণ সমান করে ভারসাম্য দাম বা পরিমাণ বের করতে হবে। দাম বা পরিমাণ, সাধারণত দাম বের হয়। ভালো করে লক্ষ্য করি কে বের হবে। এখানে এখানে P প্রতীক আছে, অতএব ভারসাম্য দাম বের হবে। যদি Q থাকতো তাহলে আমি বলতাম ভারসাম্য পরিমাণ বের হবে। যেহেতু P প্রতীক আছে এখানে ভারসাম্য দাম বের হবে। আমরা জানি যার মান বের করতে হয় তাকে সমীকরণের সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হয়। সমীকরণের সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হয়। এই জন্য আমি আজকের ক্লাসের প্রথমেই বলেছিলাম যে আমরা যারা আর্টস থেকে এসেছি, আমরা যারা কমার্স থেকে এসেছি, আমরা যদি অন্তর্কলন যদি প্র্যাকটিস করি আর সমীকরণের সমাধান যদি আমি প্র্যাকটিস করি তাহলে অর্থনীতি আমার কাছে সহজ হয়ে যাবে। মোটেই কঠিন সাবজেক্ট নয়। তোমরা মাত্র 6-7টা দিন বই দেখে সমীকরণের সমাধানটা কিভাবে করতে হয় এটা একটু প্র্যাকটিস করো, কারণ এগুলো তোমরা 6, 7, 8, 9-এ করে এসেছো। আর অন্তর্কলন আমার ক্লাস আছে, ভালো করে ফলো করো। তাহলে আমরা যখন সমীকরণের সমাধান করি যার মান বের করতে চাই তাকে সমীকরণের সমান চিহ্নের বাম দিকে রাখতে হয়। এই কথাটা মনে রাখবে। যার মান বের করতে চাই তাকে সমান চিহ্নের কোন দিকে রাখতে হয়? বাম দিকে রাখতে হয়। আর সবাইকে ডান দিকে নিয়ে যেতে হবে, সবাইকে ডান দিকে নিয়ে যেতে হবে। আমি কার মান বার করব? ভারসাম্য দাম P এর মান বার করব। অর্থাৎ Pটা কোথায় চলে আসবে? সমান চিহ্নের বাম দিকে চলে আসবে। এই -2SP তো আছে, আর +3SP সমান চিহ্নের বাম দিকে চলে আসলে -3SP হয়। আমরা জানি প্লাস চিহ্ন সমান চিহ্নের বামে আসলে মাইনাস, আর মাইনাস চিহ্ন সমান চিহ্নের বামে আসলে প্লাস হয়ে যায়। অর্থাৎ +3টা যদি সমান চিহ্নের বামে চলে আসে
এই যে মাইনাস থ্রাইস পি হয়েছে। ডান দিকে কি আছে? -50 আছে, বাম দিকে 100 আছে, তাকে কোথায় নিয়ে গেলাম? ডান দিকে। তো প্লাস 100টা কি হয়ে যাবে? -100। যেহেতু আমি বারবার বলেছি আমি দাম বের করব, এই জন্য দামটাকে সমান চিহ্নের বামে নিয়ে এসেছি, আর এই যে কনস্ট্যান্ট এটাকে সমান চিহ্নের ডানে নিয়ে গিয়েছে, +100 -100 হয়ে গেছে। আমরা জানি দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, চিহ্ন মাইনাস হয়। তাহলে 2 আর 3 5, এই যে চিহ্ন মাইনাস আছে, মাইনাস কত? 5p সমান -150। ওই পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করলাম, 5p = 150। সুতরাং p = 150 কে 5 দ্বারা ভাগ করি, করলে কত? 30। p এর মান বের করার জন্য এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল, 5p = 150। p এর মান বের করার জন্য 5 কে ডানে নিয়ে গেলাম। যদি ইনটু থাকে এটা ডানে গেলে লব হরে বসবে, লব হরে বসবে। আর এখন তো 150 লিখেছি, 150কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 30। অতএব ভারসাম্য দাম হচ্ছে 30, মানে 30 টাকা। আমাদেরকে মনে রাখতে হবে ভারসাম্য হচ্ছে একটি স্থির মান, ভারসাম্য দাম হচ্ছে একটি স্থির মান। এই জন্য এটা উপরে একটা বার দিয়েছি, উপরে কি দিয়েছি? একটা বার দিয়েছি। না দিলেও চলে, তবে সাধারণত আমরা কি করি? দেই। যেহেতু এটা ভারসাম্য দাম আর ভারসাম্য মান হচ্ছে একটি স্থির মান, এই জন্য ভারসাম্য দাম পি বের করার পরে এটার উপরে একটা বার দিয়ে দিলাম। পি বেরিয়ে গেল। হ্যাঁ, এখন কি বার করতে হবে? ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ বের করার জন্য ভারসাম্য দাম চাহিদা সমীকরণ বসালে হবে, অথবা যোগান সমীকরণেও বসালে হবে। এখানে একটু বলে রাখছি, এটাকে ভারসাম্য দাম কেন বলেছি? চাহিদার যোগান সমতা হতে, চাহিদার যোগানের সমতা হতে এই দামটা বেরিয়েছে, এই জন্য এটা হচ্ছে ভারসাম্য দাম। আমি যদি ভারসাম্য পরিমাণ যদি বের করতে চাই, তাহলে আমি স্পষ্ট করে লিখে রেখেছি। কয় নাম্বারে? আমি 3 নাম্বার পয়েন্টে লিখেছি। কয় নাম্বার পয়েন্টে লিখেছি? আমি 3 নাম্বার পয়েন্টে লিখেছি। 3 নাম্বার পয়েন্টে দাম চাহিদা সমীকরণে অথবা যোগান সমীকরণে বসালে ভারসাম্য পরিমাণ পাওয়া যাবে। তাহলে আমি চাহিদা সমীকরণে বসাতে পারি, আমি যোগান সমীকরণে বসাতে পারি। যে কোনো একটাতে বসাই, রেজাল্ট সেম আসবে, রেজাল্ট সেম আসবে। সাধারণত আমি চাহিদা সমীকরণে বসাই, তো কোনো কোনো ক্ষেত্রে সুবিধার জন্য যোগান সমীকরণে বসাই। এখন আমি এখানে কি লিখব? p বার = 30 চাহিদা সমীকরণে বসিয়ে পাওয়া যায়। p বার = 30 চাহিদা সমীকরণে বসিয়ে পাওয়া যায়। আগে চাহিদা সমীকরণটা লিখি। qd = 100 - 2p। প্রথমে কি লিখেছি? চাহিদা সমীকরণ, এরপর ইমপ্লাইজ, এটা যে অথবা দেই না, অথবা পরিবর্তে এখানে এই চিহ্ন দিয়েছি, ইমপ্লাইজ q বার সমান 100 - 2 × 30। এখন কিন্তু আমি এখানে কি দিয়েছি? q বার। আমি qd দেই নাই, আমি q বার দিয়েছি। কেন? যখন আমি পিতে ভারসাম্য দাম বসিয়ে দিয়েছি, অর্থাৎ ভারসাম্য দাম বসিয়ে দিলে এটাকার চাহিদা না বলে আমি কি বললাম? ভারসাম্য পরিমাণ। চাহিদা না বলে আমি কি বলেছি? ভারসাম্য পরিমাণ। একটা বিষয় আমাকে মনে রাখতে হবে যে ভারসাম্য পরিমাণ যদি 60 হয়, চাহিদাও 60 হবে, যোগানও কি হবে? 60 হবে। এই জন্য যে চাহিদাও 60, যোগানও 60, এই জন্য চাহিদাও বলি না, যোগানও বলি না, বলি কি? ভারসাম্য পরিমাণ। আমি একটা কথা মনে রাখতে হবে, এখানে
দাম 30 টাকা না বসিয়ে যদি 25 টাকা বসাতাম, অথবা 20 টাকা বসাতাম, অথবা 35 টাকা বসাতাম, অথবা 40 টাকা বসাতাম, তাহলে এখানে যে পরিমাণটা বের হতো সেটা হচ্ছে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। কিন্তু এখানে যখন আমি ভারসাম্য দাম বসাবো, তাহলে চাহিদার পরিমাণ যেটা বের হবে, এটাকে চাহিদার পরিমাণ না বলে ভারসাম্য পরিমাণ বলাটা কি ভালো। কারণ এখানে 30 টাকা বসিয়ে এটার যে মান পাবো, যোগান সমীকরণে 30 টাকা বসিয়ে একই মান পাবো। অতএব ওই মানটাকে স্পেসিফিক চাহিদা যোগান না বলে ভারসাম্য পরিমাণ বলা উচিত। আর ভারসাম্য পরিমাণ বললে আমরা বুঝবো এটার চাহিদাও এত, যোগানও এত, মানে চাহিদা যোগান পরস্পর সমান। এই জন্য আমি বলছি ভারসাম্য দাম বসানোর সাথে সাথে কিউ বার দিলাম। এখানে যদি ভারসাম্য দাম বসাতাম তাহলে কিউএস না দিয়ে কিউ বার দিতাম। কিউ বার ইকুয়াল টু 100 মাইনাস 60। সুতরাং কিউ বার ইকুয়াল টু 100 তে 60 গেলে কত? 40। তাহলে ভারসাম্য পরিমাণ কত? 40। একবার লাস্ট লাইনে বলবো, অতএব ভারসাম্য দাম ও পরিমাণ হলো পি বার ইকুয়াল 30, কিউ বার ইকুয়াল 40। আনসার। অতএব ভারসাম্য দাম ও পরিমাণ হলো পি বার ইকুয়াল 30, কিউ বার ইকুয়াল 40। এই ভারসাম্য পরিমাণটা আমি চাহিদার সমীকরণে বসিয়ে পেয়েছি। আমি যদি যোগান সমীকরণে বসাতাম, এখানে 30 বসাতাম, 3 30 কত? 90। আর 90 থেকে 50 বিয়োগ যাবে, বিয়োগ গেলে কত হবে? 40 হবে। তোমরা যোগান সমীকরণে পির মানটা বসিয়ে পরীক্ষা করে দেখো কত এসেছে, 40 এসেছে। অতএব ভারসাম্য পরিমাণ বের করার জন্য আমাদের খুব বেশি টেনশন করার দরকার নাই। আমরা যে ভারসাম্য দামটা পাবো সেটা আমরা চাহিদা সমীকরণে বসিয়ে অথবা যোগান সমীকরণে বসিয়ে আমরা ভারসাম্য পরিমাণ বের করে নেব। তাহলে আমি এই ডাক হতে ভারসাম্য দাম ও পরিমাণ কি করেছি? আমি বের করেছি। আমি আবারও বলছি, অত্যন্ত ইম্পর্টেন্ট, ওই প্রথম 12 মিনিটে যা আলোচনা করেছি সেটাতে কিন্তু মার্কেট মডেল শেষ হয়ে যায়। আর যে 5টা পয়েন্ট লিখিয়ে দিয়েছি। 1 নম্বর পয়েন্ট আবারও বলছি, বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বললে চাহিদা এবং যোগান সমীকরণ সমান করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ সমান করে ভারসাম্য দাম অথবা পরিমাণ বের করতে হবে। সাধারণত ভারসাম্য দাম আগে বের হয়। 3 নম্বর পয়েন্টে বলেছি ভারসাম্য দাম চাহিদা অথবা যোগান যে কোনো সমীকরণে বসিয়ে ভারসাম্য পরিমাণ বের করতে হবে। 4 নম্বরে বলেছি যদি কর বা ভর্তুকি বলা হয় তাহলে কিন্তু এই চাহিদার যোগান সমান করব না, একটু ব্রেক ধরতে হবে, ব্রেক দিতে হবে, স্টপ হতে হবে। কর বা ভর্তুকির কথা বলা হয়, যদি কর বলে তাহলে যোগান সমীকরণের দাম হতে কর বিয়োগ যাবে। যদি ভর্তুকি বলে যোগান সমীকরণের দামের সাথে ভর্তুকি যোগ হবে, অর্থাৎ নতুন একটা যোগান সমীকরণ তৈরি হবে। নতুন একটা যোগান সমীকরণ কি করতে হবে? তৈরি করতে হবে। এরপরে বলেছি 5 নম্বর পয়েন্টে চাহিদা সমীকরণ এবং নতুন যোগান সমীকরণ সমান করে, চাহিদা সমীকরণ এবং নতুন যোগান সমীকরণ সমান করে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে পূর্বের 1 2 3 নিয়মে। এবং এক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ যেটা বের হবে সেটা কর এবং ভর্তুকির সাথে জড়িত। আমরা একটা চাহিদা সমীকরণ লিখেছি, একটা যোগান সমীকরণ লিখেছি, লিখে আজকে ভারসাম্য দাম ও পরিমাণ কি করেছি আমরা বের করেছি। নেক্সট ক্লাসে ডাক কিন্তু আমার সেম থাকবে। আমি 2 নাম্বার প্রশ্নের আনসার দেব, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার অনেকগুলো প্রশ্নের আনসার দেব নেক্সট ক্লাসে। যে একক প্রতি প্রশ্নগুলো বলে দিচ্ছি। একক প্রতি কর 5 টাকা হলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? একক প্রতি কর 5 টাকা হলে ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন কত হবে? একক প্রতি কর 5 টাকা হলে
ক্রেতা ও বিক্রেতা কী পরিমাণ কর বহন করবে, একক প্রতি কর 5 টাকা হলে সরকার কী পরিমাণ রাজস্ব বহন করবে। আরও অনেক প্রশ্ন আছে, ভর্তুকি নিয়েও কি আছে প্রশ্ন আছে। ভয় পাওয়ার কোনো কিছুই নাই, একেবারেই সহজ। আজকে যেভাবে করেছি আগামী দিনে এইভাবে করব। জাস্ট নিয়মটা বলে দেব, আর কাজ হচ্ছে চাহিদার যোগান সমীকরণ কি করা, সমান করা। অতএব আজকের এই ক্লাসটা আমরা ভালো করে করি এবং একটা খাতা তৈরি করি গাণিতিক অর্থনীতির জন্য। এবং প্রথমে ইউটিউবে যে ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো দিয়েছি ওইগুলো ভালো করে ফলো করে ওইগুলো উঠাতে হবে। পাশাপাশি মার্কেট মডেল নাম দিয়ে প্রত্যেকটা অঙ্ক যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে দেখা যাবে আমার ক্লাস লেকচার শেষ, তোমারও একটা বিরাট খাতা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এবং আমরা যদি এইটা এবং বইটা যদি একটু ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষার রেজাল্ট সবার ভালো হবে। এবং আমি আবারও বলছি, গণিত অত্যন্ত সহজ, আমাদের একটু পরিশ্রম করতে হবে। কোনো কিছু সহজ করার দায়িত্ব আমাদের, কঠিন করার দায়িত্ব আমাদের। আমরা যদি শ্রম দেই, সময় দেই, চেষ্টা করি, সহজ হয়ে যাবে। আর আমরা যদি নিয়মিত লেখাপড়া না করি, শ্রম যদি না দেই, তাহলে সব কিছুই কঠিন হয়ে যাবে। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, বিশেষ করে যারা এই ক্লাস ফলো করছো, যারা 2019-20 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত আজ এখানেই বিদায় নিচ্ছি।